ইসরায়েলে 20টি রকেট হামলা, হিজবুল্লাহ ব্যাপক ক্ষয়ক্ষতি। আবারও ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া এই রকেট ইসরায়েলের ডোভেব এবং মানারা এলাকায় বেশ ভালোই ক্ষয়ক্ষতি করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর প্রকাশ পায়নি। এইসব রকেট যে লেবানন থেকে ছোড়া হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের গোষ্ঠীটি। এই সংগঠনটিকে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান। তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য এবং বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। ইসরায়েলি বন্দরে নতুন করে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন দিয়ে হামলা চালায়। PMU এর এই বিবৃতিতে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা ইসরায়েলি অবস্থানে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ উপত্যকার উপর বর্বর আগ্রাসন এবং গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝে মধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েল সংশ্লিষ্ট 3টি জাহাজে হুতির হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল সংশ্লিষ্ট 3টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। গাজার সমর্থনে আয়োজিত বড় এক সভায় এই ঘোষণা দেন সারিয়ে জানিয়েছেন, প্রথম অভিযানটি চালানো হয় আরব সাগরে MSC আলেকজান্দ্রিয়া নামের একটি জাহাজ লক্ষ্য করে। এতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত সাগরে। এই হামলাটি চালিয়েছে হুতির নৌসেনাদের বিমান বাহিনী। ওই জাহাজটিও ইসরায়েল অভিমুখে যাচ্ছিল। তৃতীয় অভিযানটি চালানো হয় ভূমধ্য সাগরে। এসেক্স নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হুতির ক্ষেপণাস্ত্র বাহিনী। রুশ প্রযুক্তির কাছে অসহায়, যুক্তরাষ্ট্রের কোটি টাকার হিমার্স রকেট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। মূলত রাশিয়ান ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম স্থাপনের পর হিমার্স ইউক্রেনে পুরোপুরি ব্যর্থ। ইউক্রেনের সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন মতে, হিমার্স সহ অন্যান্য অস্ত্রগুলো যখন শুরুর দিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত নির্ভুল ছিল, কিন্তু বর্তমানে রাশিয়ার এতটাই শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমার্স এবং অন্যান্য রকমের অস্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলছে। ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলছে, হিমার্স সিস্টেমের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করা হচ্ছিল। এমনকি শুরুর দিকে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতার জন্য হিমার্সের ব্যাপক প্রশংসা করা হয়েছিল। তবে এটি রুশ প্রযুক্তির কাছে এখন সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ানরা ইলেকট্রনিক যুদ্ধ মোতায়েন করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে, ফলে যুদ্ধক্ষেত্রে হিমার্স পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে উপযোগী না থাকায় পশ্চিমাদের দেওয়া অনেক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার বন্ধ করে দিয়েছে ইউক্রেন বাহিনী। তার মধ্যে রয়েছে এক্সক্যালিবার GPS নির্দেশিত আর্টিলারি শেল, যেগুলো আর লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে গুলি চালাতে সক্ষম নয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে আমরা পেন্টাগনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের মিত্রদের জানাই। তিনি আরও বলেন, প্রযুক্তি সহ যে কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ প্রতিনিয়ত আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। বিশেষ করে সরঞ্জাম উন্নত করার জন্য আমরা নিয়মিত দেশগুলোর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ পাই। রাফা ক্রসিংয়ের দায়িত্ব নেবে EU। গাজা যুদ্ধ বন্ধ হওয়ার পর মিশর সীমান্তের গাজা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। EU এর কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ ধরনের একটি প্রস্তাব পর্যালোচনা করছেন। উচ্চ পর্যায়ের এক EU কর্মকর্তা বলেন, আমরা ইসরায়েল সহ বিভিন্ন পক্ষের কাছ থেকে কূটনৈতিক বার্তা পাচ্ছি। আমরা সেখানে EU এর মিশন আবার শুরুর বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। গাজা এবং মিশর সীমান্তের রাফা ক্রসিংটি খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়েই অবরুদ্ধ উপত্যকায় সবচেয়ে বেশি পণ্য প্রবেশ করে। বর্তমানে ইসরায়েলি সৈন্যরা এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে
ওই কর্মকর্তা বলেন, ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় মন্ত্রীদের কাছ থেকে রাফায় ইইউ মিশন আবার মোতায়েনের সম্ভাবনা নিয়ে সবুজ সংকেত পেতে পারেন। তিনি বলেন, তবে বর্তমানের যুদ্ধ পরিস্থিতিতে তা কোনোভাবেই হবে না। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। 27 জাতির ইউরোপীয় ইউনিয়ন 2005 সালে রাফা ক্রসিংয়ে নজরদারি মিশন শুরু করেছিল, কিন্তু 2 বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করলে তারা তাদের মিশন স্থগিত করে। ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন ন্যাটোর। ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। গতকাল দ্য ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, মিত্র দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের উপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সেই সবের কিছু প্রত্যাহার করা উচিত কিনা তাদের বিবেচনা করার সময় এসেছে। বিশেষ করে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছাকাছি খার্কিভে প্রচণ্ড লড়াই চলছে, তখন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে এইসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিয়েভের পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। স্টলটেনবার্গ ইউক্রেনের আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ন্যাটো সদস্যরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারে এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো স্থলসেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা সংঘাতের পক্ষে যাব না। সীমান্তে নতুন করে 45,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান লড়াই, হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের কারণে প্রায় 45,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই তথ্য দেয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বুথিডাং এবং মংডু শহরের লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, প্রায় 45,000 রোহিঙ্গা নিরাপত্তার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর তীরবর্তী একটি এলাকায় পালিয়ে গেছে বলে জানা গেছে। রাখাইনে নতুন করে যুদ্ধ শুরুর উল্লেখ করে থ্রোসেল বলেন, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বেসামরিক মানুষ আরও একবার হত্যার শিকার, তাদের সম্পত্তি ধ্বংস ও লুটপাট করা হচ্ছে, তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার দাবি উপেক্ষা করা হচ্ছে। তারা আবার যন্ত্রণার পুনরাবৃত্তিমূলক দুঃস্বপ্নে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এলিজাবেথ থ্রোসেল বলেন, ইতিমধ্যে বাংলাদেশে 10 লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। এর আগে সহিংসতার সময় বাড়িঘর ছেড়ে পালিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে তারা। গরমে পড়ছে ভারত পাকিস্তান, সিন্ধুতে তাপমাত্রা ছাড়ালো 50 ডিগ্রি। তীব্র গরমে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার 2 দেশ ভারত পাকিস্তান। অত্যাধিক গরমের কারণে ভারতের রাজস্থান ও গুজরাটে প্রাণ গেছে 11 জনের। আরও 5 দিন তীব্র তাপপ্রবাহ থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে তীব্র গরমে পড়ছে পাকিস্তানেরও 26 রাজ্য। গতকাল সর্বোচ্চ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটির সিন্ধু প্রদেশে। বছরের এপ্রিল এবং মে মাস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য উষ্ণতম সময়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে চলতি বছরের তাপমাত্রা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উত্তপ্ত তাপমাত্রার মুখোমুখি হচ্ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। তাপপ্রবাহে পড়ছে ভারত। শুক্রবার ভারতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজস্থানে। সেখানে তাপমাত্রা পৌঁছে যায় 49 ডিগ্রি সেলসিয়াসে। কেবল রাজস্থান নয়, তাপপ্রবাহে পড়ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য। গুজরাটেও হিটস্ট্রোকে মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে। এইসব জায়গার তাপমাত্রা পার করেছে 45 ডিগ্রির পারদ।